স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সংসদকে কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিরতা তত বাড়বে। সংসদবিহীন একটি সরকার যাই করুক তা বাস্তবায়ন সম্ভব নয়, তাই দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থিতি অবস্থা প্রয়োজন বলে জানান তারেক রহমান। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। নির্বাচিত সরকার ছাড়া স্বস্তি ফেরানো সম্ভব নয়। দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় কর্মসূচি থেকে এসব কথা বলেন বিএনপি নেতারা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিভিন্ন জেলার সমাবেশ করছে বিএনপি। ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ৬ মাসেও নির্বাচনের রোডম্যাপ না দিয়ে এখন সংস্কার খেলা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামের আনোয়ারায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখে আছে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। সিরাজগঞ্জে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সংস্কার করতে হলে আগে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। সংস্কার সংস্কার সংস্কার, যারা সংস্কারের কথা বলছে আমি অনুরোধ করব, আমাদের 31 দফাটা একটু দেখে নিন। ঠিক আছে, আপনারা সংস্কার দিয়েছেন, কথা হচ্ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন, তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। যারা সংস্কারের কথা বলছেন তাদের তারেক রহমান ঘোষিত 31 দফা পড়ে নেওয়ার আহ্বান জানান নেতারা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশন সকলকে নিয়ে 91, 96 ও 2001-এর মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে কমিশন। রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা হয়। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভা শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সকলকে নিয়ে 91, 96 ও 2001-এর মতো নির্বাচন করতে চায়। জানান, চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে। আমাদের যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু 91তে ইলেকশন করেছে, এরাই কিন্তু 96তে ইলেকশন করেছে, এরাই কিন্তু 2001 ইলেকশন করেছে। স্থানীয় হোক আর জাতীয় হোক, ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট লাগবে না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি নির্বাচনী দায়িত্ব থাকারা আইন অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন, আমাদের ইলেকশন অফিসাররা আছেন, DGFR প্রতিনিধি আছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন। আপনারা আইন কানুনের মধ্যে আইন কানুন অ্যাপ্লাই করার ব্যাপারে 16 আনা আপনারা নিয়োজিত থাকবেন। ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে। এদিকে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, এবছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। আমরা
ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে সেই সময়ে আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। জানান কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, আমলে নেওয়া হবে না কারো কোনো সুবিধা অসুবিধা। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 2014 এবং 2018 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ও এসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই মামলা হবে। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে অনেক ডিসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব থেকে নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকিরা থাকবেন ওএসডির খাতায়। ইতিমধ্যেই 3 দফায় এরকম 67 জন ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যাদের ওএসডি ও অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও আগে জানানো হয়েছিল। এ ব্যাপারে রবিবার জনপ্রশাসন সচিব সরকারের সিদ্ধান্ত জানান। বলেন, ঢালাও মামলা নয়, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এদিকে 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে। গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি, 24 সালেগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এসব সিদ্ধান্ত নিতে গিয়ে কারোর সাথেই অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না বলেও দাবি করেন জনপ্রশাসন সচিব। এতদিন বঞ্চিত বিবেচনায় 9 জন অতিরিক্ত সচিবকে শিগগিরই সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন এন্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের আমেনা বেগম এবং আজাদ মিয়া। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না, এমনটা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমির সারদায় কুচকাওয়াজে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, কোনো চিকিৎসা হবে না, ছাড়পত্র দেয়া হবে না। এমন তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 জন সেনা কর্মকর্তার স্মরণে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালে মর্মান্তিক এ দিনটি স্মরণে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বছর থেকে পালিত হবে দিবসটি, তবে এ দিনে থাকবে না কোনো সরকারি ছুটি। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। এদিকে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। রবিবার দুপুরে হাইকোর্টের সামনে তিনি এ কথা জানান। যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনও বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। সরকারের ঘুম না ভাঙলে শিগগিরই বন্ধ হয়ে যাবে বেসরকারি চাকরিজীবীদের বেতন ভাতা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উৎপাদনশীল খাতের সংকট দ্রুত সমাধান না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেশের বাণিজ্যের বৈরী পরিবেশের চিত্রও তুলে ধরা হয়। শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি, আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল নীতি আর আবারও জ্বালানির দাম বাড়ানো হলে অনেক কারখানাই বন্ধ হয়ে যাবে। একবারে প্রায় 151% বেড়ে যায় গ্যাসের প্রাইস, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য প্রাইভেট সেক্টর, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি যারা এনার্জি ইন্টেন্সিভ, তাদের কম্পিটিটিভনেস খুব ডিফিকাল্ট হয়ে যাবে। শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, জটিল করকাঠামো, সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত। নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে, এক্সপানশন করলে 50% বাড়ানো হবে। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। 1.5 বছর যাবৎ বাংলাদেশে অনেক চাইনিজ ইনভেস্টর আসছে, তারা যখন এসে এখানে গ্যাস সংকট সহ অন্যান্য সমস্যাগুলি দেখেছে, তারা কিন্তু কেউই এখানে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হয়নি। শুধু দেশীয় উদ্যোক্তা নয়, বৈরী ব্যবসা পরিবেশের কারণে বিপাকে আছেন বিদেশি উদ্যোক্তারাও। এনার্জি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে, এটা কিভাবে ব্যবসার সহযোগিতা করতে পারে, কারণ ক্লিয়ারলি এই কস্টে দিস কান্ট্রি উইল বিকাম ইনক্রিজিংলি আনকম্পিটিটিভ টু অল ইনভেস্টর্স ইন বাংলাদেশ। আমাদের সংকটগুলো যদি দ্রুত সমাধান না হয়, তাহলে আমরা কিভাবে নতুন বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে উৎসাহী করব? সরকারকে বলবো, বেসরকারি খাতের সঙ্গে বসুন, সমস্যাগুলোর গুরুত্ব বুঝে সমাধান দিন। উদ্যোক্তারা বলেন, বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। আপনারা বুঝতে পারবেন যেদিন আপনাদেরও বেতন হবে না। ভেরি সুন ইট ইজ কামিং। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বিইআরসি চেয়ারম্যান আশ্বাস দেন, যৌক্তিক দাবি বিবেচনার। আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি, অন্তত 3 বছরের জন্য আমি মনে করি যে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো, একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে। এ সময় জানানো হয়, আগামী 26শে ফেব্রুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ডিপ্লিশন কি হবে, উই আর নট শিওর ইয়েট। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর 2 আসনের জাহিদ আহসান রাসেল এবং বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রবিবার সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলা 2টি করা হয়। দুদকের এজাহারে বলা হয়েছে, জাহিদ আহসান রাসেলের 3,65,62,000 টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তার 5টি ব্যাংক হিসাবে 17,50,65,824 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া শাহে আলম তালুকদারের বিরুদ্ধে 1,78,00,000 টাকা সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। পাশাপাশি তার 12টি ব্যাংক হিসাবে 25,75,00,000
$16,64,772 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে শাহে আলমের স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে 55,75,000 টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ফাতোয়া-এর সাথে অসঙ্গতিপূর্ণ 3,65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সহযোগিতাকারী বিদ্যুৎ খাতের 14 জন কর্মকর্তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান মামলার বাদী ফরিদ আহমেদ। ভুক্তভোগীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর ক্র্যাকডাউন চালানোর নির্দেশ দেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের 14 জন কর্মকর্তাকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে এ কথা জানান তারা। বলেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রাথমিকভাবে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কুয়েটের কোনো শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ক্যাম্পাসের ভেতরে বা বাইরে কোথাও কোনো ধরনের রাজনীতি করতে পারবে না বলে দাবি করা হয়। ক্যাম্পাসের নিরাপত্তায় প্রয়োজনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনও চান তারা। যে হামলাটি হয়েছে সেই সময় আমাদের প্রশাসন থেকে আমরা সহায়তা পাইনি। আমরাও আশঙ্কিত আসলে সেই তদন্তগুলো কিভাবে হবে, সেই কারণে আমরা ছাত্র প্রতিনিধি চাই। আমরা চাই যে এই বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা যমুনাতে গিয়েছিলাম। আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আজকে আমরা তাদের কাছে পরিবেশন করেছি। যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। এই মুহূর্তে দুবাইয়ে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, পাকিস্তান একটা ভালো শুরু করেও শেষ পর্যন্ত খুব বেশি বড় একটা লক্ষ্য দিতে পারলো না ভারতকে। এখন রাতের কন্ডিশন, কিছুক্ষণ পরে হয়তো কুয়াশার একটা ব্যাপার থাকবে, সেখানে আসলে ভারতের জন্য এই স্কোরটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? ধন্যবাদ। তো আসলে প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে কুয়াশা কিংবা ডিউ কোনো ফ্যাক্টই আসলে ফ্যাক্ট হিসেবে কাজ করে না, যেটা শুভমান গিল গতকালকেও বলেছেন। এখন তিনি ব্যাট করছেন পাকিস্তানের বোলারদের এগেইনস্টে। এখানে কুয়াশা তেমন একটা পড়ে না এবং যে শিশির পড়ার কথা শিশিরটাও পড়ে না, সুতরাং এখানে ব্যাট করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সাকিব আল হাসানকে নিয়ে একদিনের ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। আগের দিন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলার জন্য খবর জানা গেল, পরের দিন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটির কর্মকর্তারা জানিয়েছেন সাকিবের অনুরোধেই তার দল বদল স্থগিত চেয়ে সিসিডিএম এর কাছে আবেদন করেছেন তারা। এই রহস্য ভেদ করা যেন ফেলুদা কিংবা শার্লক হোমসের পক্ষেও সম্ভব না। দেশে নেই, জাতীয় ক্রিকেট দলের সাথেও নেই, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অলরাউন্ডার। আগের দিন জানা গেল ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। পরের দিন জানা গেল দলবদল স্থগিত চেয়ে সিসিডিএম এর কাছে আবেদন করেছে দলটি। সাকিব আল হাসান নিজে নাকি অনুরোধ করেছেন তার দলবদল স্থগিত করতে। সাকিব আল হাসানকে লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। একদিন আগে আর একদিন পরে কি এমন হলো যাতে সাকিবের ডিপিএল এ খেলা স্থগিত হয়ে গেল? এর পেছনে কারণ হতে পারে সাকিব আল হাসানের দেশে আসার নিশ্চয়তা না পাওয়া, হতে পারে তার বোলিং এর অ্যাকশন বৈধতা এখনো না পাওয়া, নাকি রয়েছে অদৃশ্য কোনো চাপ, কোনো পক্ষ থেকে বারবার আসছে বাধা। ডিপিএল এর দলবদলের 2 দিনই ছিল সাকিব আল হাসানময়। এর মাঝেই অবশ্য দলবদল সেরে নিয়েছে অন্য দলগুলো। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে রাওয়ালপিন্ডিতে অনুশীলন শুরু করেছে টাইগাররা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ আশিক, সরাসরি চলে যাব তার কাছে।
আশিক, বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে, তার অনুশীলন শুরুর ঠিক আগ দিয়ে কথা বলছিলেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। আসলে তিনি কি বার্তা দিলেন এবং তাদের আগামীকালকের প্ল্যানটা কেমন হতে যাচ্ছে? তৌহিদ, ফিল সিমন্স প্রথমে যে কথাটা বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ দলের আসলে যে কন্ডিশনটা, প্রথম ম্যাচে রান খুব বেশি করতে পারেনি বাংলাদেশ, এই ম্যাচে কি হবে। কোচের এই প্রশ্নের উত্তরে কোচ বলেছেন যে খেলা যেহেতু রাওয়ালপিন্ডিতে এবং এখানে হচ্ছে খুব বেশি রান ওঠে, 300+ রান খুবই কমন ব্যাপার, এখানে কোচ বেশি রান উঠবে এটা নিয়ে খুব বেশি টেনশন করার নেই, দল রান করতে পারবে। এখন বাংলাদেশ দলের মূল কনসার্ন হচ্ছে যে রানটাই করতে পারুক বা যে রানটাই করুক সেটা দিয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে আটকে রাখা, এবং এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কিভাবে প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে সেটা নিয়ে আসলে কথা হচ্ছে। তো কোচ আসলে প্লেয়ারদের নিয়ে কনফিডেন্ট, এবং কোচ জানিয়েছেন যে আমরা লাস্ট তার দল শেষ 5 ওয়ানডে 3টাতে হচ্ছে 300+, 3টা বা 2টা ম্যাচে 300+ রান করেছে, কিন্তু ম্যাচ জিততে পারেনি। তো এখানে বোলারদের কথা কোচ বলেছেন যে বোলাররা আসলে যে স্কোর ব্যাটসম্যানরা এনে দিচ্ছেন তার বিপরীতে বোলাররা সেটাকে আটকাতে পারছে না, বোলাররা প্রতিপক্ষকে আটকাতে পারছে না। তো এই প্রবলেমটা আসলে দলের মধ্যে চলছে বা এক্সিকিউট করতে পারছে না বোলাররা প্ল্যান তাদের সঠিকভাবে। তো নিউজিল্যান্ডে যেহেতু সাইট এবং নিউজিল্যান্ড বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজ হয়েছে অনেক, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল, সেই নিউজিল্যান্ডেই কিন্তু আবার আছে বাংলাদেশের। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শেখ আশিক। 5 দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। 1971 সালের পর এবারই প্রথম এই ধরনের বাণিজ্য। সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে এরই মধ্যে যাত্রা শুরু করেছে, যা আগামী মার্চের শুরুতে বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করবে বাংলাদেশ। চালানটি 2 ধাপে হবে, বাকি 25,000 টন মার্চের শুরুতে পাঠানো হবে। অন্যদিকে বাংলাদেশকে ঠিক করতে হবে তারা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আমরা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশের ভালো চাই। বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা বিশেষ এক সম্পর্ক যা 1971 সাল থেকে চলে আসছে, কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন তা। আমার মনে হয় আমাদের জন্য বিষয়টা খুবই উদ্বেগজনক। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। জার্মানিতে 21তম পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশটিতে মোট ভোটার প্রায় 5,92,00,000। কয়েকটি জরিপে রক্ষণশীল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও খ্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন ব্যাভারিয়ার CSU জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির AFDর অবস্থানও বেশ শক্ত। এ কারণেই দেশটির নির্বাচনে নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। Since all major parties refused to cooperate with them, strongest party in the polls after the seat. সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।